হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আর্টস অ্যান্ড কমার্স পাঠশালার আজকের ইংরেজির দ্বিতীয় ফ্রি ক্লাসে। তোমাদের সবাইকে স্বাগতম। আজকে যদিও আমাদের ক্লাসটা আরেকটু আগে হওয়ার কথা ছিল, তবে সত্যি বলতে আজকে জ্যামে আটকে পড়ে আমার খুবই বাজে লাগছে। আমি খুবই দুঃখিত এটার জন্য। আমি আসলে অনেকক্ষণ জ্যামে আটকেছিলাম আজকে যে শনিবার বন্ধের দিনে আসলে এত জ্যাম পড়বে, ইট ওয়াজ রিয়েলি কোয়াইট আনইমেজিনেবল। সো পার্ডন মি ফর দ্যাট। তোমরা একটু ক্লাসে জয়েন করো এবং তোমাদের বন্ধুদেরকে একটু ক্লাসে মেনশন করো, ঠিক আছে? আজকে কিন্তু আমরা মডিফায়ারের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমরা প্রথম লেকচারে প্রি মডিফায়ার নিয়ে আলোচনা করেছিলাম। প্রি মডিফায়ারের সকল রুলস ব্যাখ্যা সহ আমি ক্লিয়ার করে দিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা পোস্ট মডিফায়ার পর্ব, শুধু পর্বই না, সেগুলো ব্যাখ্যা করব এবং আমরা কিন্তু বিগত বছরের প্রশ্নকেও আজকে ক্লাসে সলভ করে দেখাবো। সো সবাই একটু ক্লাসটিতে জয়েন করো এবং তোমার বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, ঠিক আছে? আমরা জাস্ট 1 মিনিটের মধ্যেই আমরা মূল আলোচনায় ঢুকে যাচ্ছি। যারা যারা আছো তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করো ক্লাসটাতে, তাহলে আমরা এখনই শুরু করে দিতে পারছি ক্লাসটা। ওকে, আমাদের সাথে প্রায় 100 জনের মতো তোমরা জয়েন করেছো। ভাইয়া 6টা থেকে বসে আছে, আমি খুবই দুঃখিত। আজকে সত্যি জ্যামের কারণে খুব অস্বস্তি লাগছে আমার নিজেরও, দেখো না আমি একদম ঘেমে আছি পুরো। ওকে, চলো আমরা শুরু করছি। হ্যাঁ, ওকে, তাহলে গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? গত ক্লাসে আমরা পড়ছি হচ্ছে প্রি মডিফায়ার নিয়ে, অর্থাৎ মডিফায়ার জিনিসটা কি, মডিফায়ার কত রকমের হয়, তার মধ্যে আমরা প্রি মডিফায়ার নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আজকে আমরা তাহলে কি নিয়ে পড়াশোনা করবো বলতো? পোস্ট মডিফায়ার, ঠিক আছে? তাহলে সবাই একটু খাতা কলম নিয়ে বসো, যেন আজকে ক্লাস করার পরে তোমার যেন মডিফায়ার নিয়ে আর কোনো ঝামেলা না থাকে। তুমি যেন এই 2টা ক্লাসের টপিক যেন তুমি শেষ করতে পারলে এইচএসসির যে কোনো মডিফায়ার তুমি ইজিলি সলভ করতে পারবে, আর কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম তোমাদেরকে। ওকে, চলো আমরা শুরু করছি। ওকে, প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ পোস্ট মডিফায়ার, ঠিক আছে? পোস্ট মডিফায়ার ব্যাপারটা আসলে কি খেয়াল করো। আমরা পোস্ট শব্দটা দিয়ে আসলে কি বুঝি? পোস্ট শব্দের অর্থ হচ্ছে পরে। পোস্ট শব্দের অর্থ কি বলতো? পোস্ট এই শব্দটার অর্থ হচ্ছে পরে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কিসের পরে? হয়তো কোনো একটা নাউনের পরে, কোনো একটা ভার্বের পরে, কোনো একটা অ্যাডজেক্টিভের পরে, রাইট? অর্থাৎ কোনো একটা নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা ভার্বের পরে বসে মডিফাই করা, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলেছি পোস্ট মডিফায়ার, ঠিক আছে? ওকে, এই যে তোমার বলে বলতেছো মাত্র কি শুরু হয়েছে? হ্যাঁ তানহা, মাত্রই ক্লাসটা শুরু হলো, যেহেতু আমার একটু জ্যামে আটকে আজকে লেট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে সবাই ভাইয়ের সাথে বলো তো পোস্ট মডিফায়ার মানে কি? পোস্ট মডিফায়ার মানে হচ্ছে কোনো একটা নাউনের পরে বসে অথবা অ্যাডজেক্টিভের পরে বসে অথবা ভার্বের পরে বসে যদি পূর্বের শব্দটাকে মডিফাই করে, তাহলে সেটা হচ্ছে পোস্ট মডিফায়ার, মানে পরে বসে আগের শব্দকে মডিফাই করা। তার মানে এই খেয়াল করো, ভাই যদি একটা এক্সাম্পল দিই, যেমন ধরো I saw a blind man dash use a present participle to post modify the noun. কি বলেছে খেয়াল করো তো, এইখানে মূল শব্দে বলা হয়েছে যে একটা পোস্ট মডিফায়ার বসাও তুমি, এই যে কি দিয়ে? প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল বলতে বলছে I saw a blind man, আমি একটা অন্ধ মানুষকে দেখেছিলাম। তাহলে এখন আমাকে জানতে হবে যে প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, রাইট? প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? দেখো, সাধারণত যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম কখনো কখনো ভার্ব হিসেবে কাজ করে, আবার কখনো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। বলো তো কি বলা হয়? প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? তাহলে সহজ কথা, যদি তোমাকে প্রশ্নে বলা হয় যে তুমি কোনো একটা প্রেজেন্ট পার্টিসিপল বসিয়ে পোস্ট মডিফাই করো, what you need to do? Just to use an ing form after the verb.
তাহলে ভার্বের পরে তুমি যদি আইএনজি ফর্ম ইউজ করো সেটা কি বোঝাবে? কোনো একটা ভার্বের কাজও করতে পারে, আবার কোনো একটা অ্যাডজেক্টিভের কাজও করতে পারে। দেখো, ভার্বের কাজ যখন করবে তখন সেটা একটা চলমান প্রক্রিয়া বোঝাবে। কি বলতো? চলমান কাজ, কোনো একটা কাজ চলমান অবস্থায়। তাহলে সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল কখন বসে? কোনো একটা কাজ কি কোনো একটা কাজ চলমান। ভাই আমি এইচএসসি 27 ব্যাচ, তারপরে তোমার এখনো তো এসএসসি তো হয় নাই, তাই না? ওকে, ক্লাস করতে থাকো। ওকে, তাহলে একটা চলমান সিচুয়েশনকে বোঝায়। তাহলে আমি কি বলতে পারি? দেখো তো, আই স আ ব্লাইন্ড ম্যান, আমি একটা অন্ধ লোককে দেখলাম। একটাই শব্দ বসাবো, তাহলে কি বলতে পারি? তাহলে আমি বললাম যে একটা অন্ধ লোককে হাঁটতে দেখলাম, তাহলে হাঁটতে কি হবে? ওয়াকের সাথে বলো তো, ওয়াকের সাথে কি হবে? ওয়াকিং। অথবা হতে পারে আই স আ ব্লাইন্ড ম্যান সিঙ্গিং, তাহলে আমি একটা অন্ধ লোককে গান গাইতে দেখলাম। অথবা আই স আ ব্লাইন্ড ম্যান, কি বলা যায়, ধরো টকিং, কথা বলতে দেখলাম, তাই না? হতে পারে না? আচ্ছা, তাহলে অবশ্যই আই স আ ব্লাইন্ড ম্যান ওয়াচিং মুভি দিলে কিন্তু হবে না, কারণ অন্ধ মানুষ তিনি মুভি দেখবেন, ব্যাপারটা কিন্তু যৌক্তিক না। তাহলে এই জায়গাটা ক্লিয়ার আসো? বলো তো ভাইকে। হ্যাঁ, অনেকে বলছো ওয়াকিং, ফাইন। ডান্সিং বলছে, তুমি তো আরো এক ধাপ এগিয়ে ডান্সিং। ভাই আমি এইচএস এর 26 ব্যাচ, কোনো সমস্যা নেই, 26 ব্যাচ 25 ব্যাচ তোমরা ক্লাস করতে পারবা। তাহলে বলো তো এইটুকু কি আমরা বুঝলাম? আমরা কি এইটুকু বুঝেছি ভাইকে? বলো তো যে আমরা পোস্ট মডিফায়ার জিনিসটা আসলে কি, এইটুকু ক্লিয়ার কিনা? আগে আমরা যদি কনসেপ্টটা ক্লিয়ার হই, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে আমি বিস্তারিত আলোচনা যখন করব, তখন তোমার কাছে জিনিসটা আর কঠিন হবে না। বুঝছো? তাহলে কি আমাদের এটা ক্লিয়ার? পোস্ট মডিফাই জিনিসটা ক্লিয়ার? দেখো তো কি করছে, এইখানে যে নাউনটা ছিল আমাদের, এই যে নাউন আ ব্লাইন্ড ম্যান, এই ম্যান তার সম্পর্কে তার পরে একটি শব্দ বসে কি করেছে? তাকে মডিফাই করেছে। তাহলে মূল ওয়ার্ড এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের মেইন ওয়ার্ড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেইন ওয়ার্ড। তাহলে মেইন ওয়ার্ডের পরে যখন শব্দটা বসবে, তাহলে সেটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে পোস্ট মডিফায়ার। অর্থাৎ মূল শব্দের পরে কোনো শব্দ বসে যদি সেটাকে মডিফাই করে, দ্যাট ইজ কল্ড আ পোস্ট মডিফায়ার। ওকে, ইয়েস, ক্লিয়ার, ফাইন। ওকে, আমরা তার পরে একটু যাই। হ্যাঁ, পোস্ট মডিফায়ার আমরা কনসেপ্টটা ক্লিয়ার করলাম। আমরা একটু দেখবো যে পোস্ট মডিফায়ার আমরা কি কি টপিক থেকে আমাদের বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে। দেখো, এখানে একটা নজর একটু খেয়াল রাখো, 1 2 3 4 5 6 7 বিগত বছরে এই 7টা আইটেমের বাহিরে তোমাদের পোস্ট মডিফায়ার থেকে প্রশ্ন আসেনি। তার মানে হচ্ছে আমি যদি খুব ক্লিয়ারলি, আমি যদি খুব স্পষ্টভাবে এই 7টা আইটেম সম্পর্কে ধারণা পাই, আমি যদি এই 7টা আইটেমকে আমি ব্যবহার করতে শিখে যাই, তাহলে আমার পোস্ট মডিফায়ারে কোথাও আর আটকানোর সুযোগ নাই। কারণ এই প্রশ্নগুলো বিগত বছরে অ্যানালাইসিস করে দেখা গেছে যে এই 7টা আইটেম থেকেই ঘুরে ফিরে পোস্ট মডিফায়ার থেকে প্রশ্নগুলো হয়। ঠিক আছে? ওকে, আমরা তাহলে কি কি পাচ্ছি? অ্যাপোজিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্ব আর হচ্ছে রিলেটিভ ক্লজ। আমরা একে একে শুরু করব অ্যাপোজিটিভ দিয়ে। চলো, আচ্ছা এখন আসো অ্যাপোজিটিভ মানে কি ব্যাপারটা বোঝো। হ্যাঁ, আমরা একদম বিস্তারিত আলোচনায় আসি। হ্যাঁ, অ্যাপোজিটিভ কি? দেখো, অ্যাপোজিটিভ ব্যাপারটা আসলে কি? অ্যাপোজিটিভ মানে হচ্ছে কোনো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য। হ্যাঁ, কোনো নাউন সম্পর্কে কি? অ্যাপোজিটিভ মানে হলো কোনো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য, অতিরিক্ত তথ্য। তবে অবশ্যই মাথায় রাখতে হবে যে অ্যাপোজিটিভ একটা ফ্রেজের কাজ করে, কোনো ক্লজ না। তার মানে হচ্ছে অ্যাপোজিটিভে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। কি থাকবে না বলো তো? অ্যাপোজিটিভে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। ওকে, তাহলে এইটুকু বোঝা শেষ। এখন দেখো এই ব্যাপারটা আমাকে যদি একটু বিস্তারিত শিখে দিলে কি হয়। যেমন ধরো আমরা যদি বলি যে বললাম ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিলাম যে ডোনাল্ড ট্রাম্প, তাহলে ডোনাল্ড ট্রাম্প, তাহলে কমা দিয়ে এখন কি করব? ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে আমরা
একটা তথ্য দিব। যেমন বলতে পারি কি, ডোনাল্ড ট্রাম্প দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, রাইট? তাহলে কি বলতে পারি, ডোনাল্ড ট্রাম্প, এইখানে দেখো পজিটিভ মানে হচ্ছে মূল নাউনটার পাশে কমা দিয়ে একটা অতিরিক্ত তথ্য, দ্য কারেন্ট প্রেসিডেন্ট, হ্যাঁ কারেন্ট মানে কি বর্তমান, দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ, অফ দ্য ইউএসএ। তাহলে এই যে কমা পর্যন্ত জিনিসটা দেখো, এই যে কমা পর্যন্ত যেইটুকু টপিকটা আছে, এই পূর্ণ টপিকটা, হ্যাঁ হ্যাঁ ভাই 14 তারিখ ধামাকার কিছু ধারণা দেন। 14 তারিখ তোমাদের জন্য এমন কিছুই আসবে যা আর্টসের স্টুডেন্টরা এতদিন পুরো বাংলাদেশ জুড়ে পায় নাই। হ্যাঁ, আর্টসের স্টুডেন্টের জন্য হয়তো ছোট একটা কোর্স ছিল কারো কারো, হ্যাঁ কোনো কোনো প্ল্যাটফর্মে হয়তো ইকোনমিক্স পড়াইছে, কোনো প্ল্যাটফর্মে ইংলিশ পড়াইছে, কোনো প্ল্যাটফর্মে বাংলা পড়াইছে, বাট পুরো আর্টসের টপিকের, হ্যাঁ এবং কমার্স, দুইটা আর্টস এবং কমার্সের সকল একাডেমিক টপিকের একটা গোছানো প্রোগ্রাম, যার মধ্যে পড়াবে হচ্ছে সকল টিচার যারা কিনা প্রত্যেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতেছে, পড়েছে। তার মানে তুমি বুঝতেই পারছো যে একেবারে বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য ইউনিভার্সিটি, যেটা তোমার ড্রিম, তোমার যে স্বপ্ন, অ্যাসপাইরেশন, এবং সেইখান থেকে পড়াশোনা করা তোমার ভাইয়ারা আপুরা মিলে তোমার পুরো প্রোগ্রামটা গুছাই দিবে, পুরো একাডেমিক জার্নিটা শেষ করে দিবে। এমন একটা জার্নি আসতে যাচ্ছে, এমন একটা কোর্স আসতে যাচ্ছে, এবং আনবিলিভেবলি এটা খুবই কম প্রাইস হবে তোমাদের জন্য, এবং এই একটা প্রোগ্রাম তোমার একাডেমিকের সকল জিনিসকে কভার করে ফেলবে, বাংলা, ইংলিশ, আইসিটি থেকে শুরু করে সকল প্রোগ্রাম। সো ইউ ক্যান গেজ, জাস্ট একটা হিন্টস দিলাম যে একটা মাত্র কোর্স তোমার একাডেমিকের সব সাবজেক্ট। সো জাস্ট বিলিভ ইট অর নট। আসতে যাচ্ছে 14 তারিখ। আচ্ছা, তাহলে খেয়াল করো, এই যে ডোনাল্ড ট্রাম্প, তার সম্পর্কে আমি একটা তথ্য দিলাম না, দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ, আমেরিকার বর্তমান প্রধানমন্ত্রী। তাহলে এখানে দেখো কোনো কিন্তু ফাইনাইট ভার্ব নাই। তাহলে এইটুকু অংশ কি করেছে, প্রথম নাউনটা সম্পর্কে, এই যে দেখো এখানে নাউনটা আছে না, এই যে নাউনটা তার সম্পর্কে কি করেছে, অতিরিক্ত তথ্য দিয়েছে। তাহলে এই নাউনটা সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দিল, তাহলে এই পূর্ণাঙ্গ অংশটা হচ্ছে একটা অ্যাপোজিটিভ। ওকে, বুঝে গেল? আচ্ছা, তাহলে ডোনাল্ড ট্রাম্প দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ ইউএসএ is a very powerful person, is a very, অথবা is a business magnate, okay, business magnate, তিনি একজন অত্যন্ত স্বনামধন্য ব্যবসায়ী। তাহলে এটাকে আমরা কি বলছি, এটা হচ্ছে আমাদের অ্যাপোজিটিভ। তাহলে এখন আমরা এখানে দেখো বিগত বছরে এখান থেকে কেমন প্রশ্ন আসছে খেয়াল করো। এখন আমাদের এইচএসসি তে প্রশ্নটা কেমন আসে, যেমন দেখো বলছে যে কাজী নজরুল ইসলাম ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন। তাহলে নাউনটা কোনটা বলো তো? নাউন হচ্ছে আমাদের এখানে কাজী নজরুল ইসলাম। তাহলে কাজী নজরুল ইসলাম সম্পর্কে তোমাকে কি করতে বলছে, তোমাকে অতিরিক্ত তথ্য দিতে বলছে। তাহলে কাজী নজরুল ইসলাম সম্পর্কে তুমি তথ্য দিবা। তাহলে কি বলছে দেখো, কাজী নজরুল ইসলাম ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন, রোট মেনি পোয়েমস, তিনি অনেক কবিতা লিখছে। তাহলে তোমরা একটু গেস করো, নিজে একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। তাহলে কাজী নজরুল ইসলাম সম্পর্কে এখানে একটা তথ্য দিবা। হাসিব ড্যাশ ইউজ অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফায়ার ইন ইজ ভেরি ওবিডিয়েন্ট। তাহলে হাসিব অত্যন্ত বাধ্য একজন ছাত্র। তাহলে দেখো আমি যদি নজরুল সম্পর্কে বলি, কাজী নজরুল ইসলাম আওয়ার ন্যাশনাল পয়েন্ট, আমরা চাইলে বলতে পারি না বলতো, আমাদের জাতীয় কবি, আওয়ার ন্যাশনাল পয়েট, আমাদের জাতীয় কবি, এটা লিখতে পারো। অথবা লিখতে পারো আর রেবেল পয়েট, আর রেবেল পয়েট, একজন বিদ্রোহী কবি। তাহলে দুইটা লিখতে পারো, আমাদের জাতীয় কবি অথবা বিদ্রোহী কবি, অথবা তুমি চাইলে কি লিখতে পারো, অনেকে বলতেছে যে আ ফেমাস পয়েট। হ্যাঁ অবশ্যই, আ ফেমাস পয়েট, আ ফেমাস পয়েট অবশ্যই, কারণ নজরুলের অসংখ্য কবিতা আছে এবং তোমরা জানো যে নজরুল তার লেখা কবিতার জন্য, হ্যাঁ দ্য ফেমাস পয়েট হবে তা না, অবশ্যই হবে। এবং তিনি তার কাব্যগ্রন্থের জন্য কিন্তু তিনি জেলেও গিয়েছিলেন, অর্থাৎ ব্রিটিশ বিরোধী যে কাব্যগুলো ছিল তার। তারপর আসি, হাসিব ইউজ অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার ইজ ভেরি ওবিডিয়েন্ট। তাহলে হাসিব সম্পর্কে একটু তথ্য দাও। তাহলে হাসিব সম্পর্কে বলতে পারো যে হাসিব দ্য ফার্স্ট বয় অফ দ্য ক্লাস, দ্য ফার্স্ট
বয় অফ আওয়ার ক্লাস। হ্যাঁ, তাহলে তুমি অনেক রকম দিতে পারবা। তাহলে আমাদের ক্লাসের প্রথম ছাত্র মানে সবচেয়ে টপ ছাত্র হাসিব ইজ ভেরি অবিডিয়েন্ট। সে খুবই বাধ্য একটা ছাত্র, অর্থাৎ শিক্ষকদের কথা একদম মেনে মেনে চলে। বোঝা গেল? তা আশা করছি অ্যাপোজিটিভটা আমাদের ক্লিয়ার। ঠিক আছে, তার পরের টপিকে যাই, চলো। 2 নম্বরে আসে আমরা প্রেজেন্ট পার্টিসিপল কি আর প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কি। খুবই ইম্পর্টেন্ট আলোচনা, প্রেজেন্ট পার্টিসিপল আর প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। দেখো একেবারে সহজে ভাইয়া তোমাদেরকে বুঝাই দিই। এখানে লেখা আছে, তোমরা তারপর একটু দেখে নাও ভাইয়ের সাথে। হ্যাঁ, দেখো যখন তোমাকে প্রশ্ন করা হয় যে প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে, হ্যাঁ প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে, ওকে, এইখানে তোমরা কি জিনিসটাকে মাথায় রাখবে একটু খেয়াল করো। প্রেজেন্ট পার্টিসিপল মানে আসলে কি? প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু ভাইয়া তোমাদের একটু আগে বলছে যে যখন ভার্বের সাথে যখন কি হয় বলতো, ভার্বের বেস ফর্মের সাথে কি আইএনজি যুক্ত হয়, এবং সেটা কিসের কাজ করে? সেটা কখনো কখনো ভার্বের কাজ করতে পারে, আবার সেটা কিসের কাজ করতে পারে? অ্যাডজেক্টিভ। ওকে, এইটুকু গেল। তাহলে স্টুডেন্ট অফ ডিইউ, হ্যাঁ তা না হতে পারে ঢাকা ইউনিভার্সিটি একজন শিক্ষার্থী হতে পারে। তাহলে যখন প্রেজেন্ট পার্টিসিপল বলবে তাহলে সেটা কি মূল ভার্বের সাথে, হ্যাঁ অর্থসঙ্গতি বজায় রেখে একটা ভার্ব নির্ধারণ করবা, সেটা আইএনজি ফর্ম। তাহলে ওই ফর্মেটটা ইট ক্যান ওয়ার্ক, ইট ক্যান অ্যাক্ট লাইক ভার্ব and also it can work like an adjective. তাহলে এটা ভার্ব অ্যাডজেক্টিভ উভয় হিসেবে কাজ করতে পারে। সো এখানে দেখো এক্সাম্পলটা একটু খেয়াল করো। আমরা যদি সেন্টেন্সটা এরকম লিখি যে, যেমন ধরো I saw a blind man. ওকে, তাহলে এখন তোমাকে যদি বলে শুধু প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে তো একটাই মাত্র ওয়ার্ড বসাবা, তুমি শুধু এইটুকু ওয়ার্ড বসাবা, মানে ভার্বের সাথে আইএনজি, এইটুকু অংশ, এর বাইরে না কোনো এক্সট্রা ওয়ার্ড আনা যাবে না, জাস্ট একটা ওয়ার্ড। এটা খেয়াল রাখবা। যদি প্রেজেন্ট পার্টিসিপল বলে একটা ওয়ার্ড দিয়ে অ্যান্সার করতে পারবা, এর সাথে অর্থসঙ্গতি রাখার জন্য নতুন কোনো শব্দ, প্রেপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব কিচ্ছু আনা যাবে না, একটা মাত্র শব্দ। তাহলে আই স আ ব্লাইন্ড ম্যান, তাহলে কি হবে? আই স আ ব্লাইন্ড ম্যান বললাম যে আমি একটা অন্ধ লোককে গান গাইতে দেখেছিলাম। তাহলে তাহলে এখানে দেখো তো কয়টা ওয়ার্ড ইউজ করতে ভাইয়া? একটা ওয়ার্ড ইউজ করছি না, এখানে মাত্র একটা ওয়ার্ড। তাহলে এইটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। বুঝতে পারছো? তাহলে এই যে একটা শব্দ ভাইয়া ইউজ করলাম, এটাকে আমরা কি বলছি? এটাকে বলছি হচ্ছে আমরা প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, বুঝছো ভাইয়ের কথা? বলো তো, যখন প্রেজেন্ট পার্টিসিপল বলবে আমরা কয়টা শব্দ ইউজ করব? উই ক্যান জাস্ট ইউজ ওয়ান অনলি সিঙ্গেল ওয়ার্ড। কিন্তু প্রশ্নে যদি বলা হয় তোমাকে যে তুমি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ইউজ করবা, যদি প্রশ্নে কি বলা হয় বলো তো? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এই ক্ষেত্রে আমরা কি করব বলো তো? এই ক্ষেত্রে একটু সুন্দর একটা কাজ তুমি করতে পারবা, খুবই সুন্দর। যখন তোমাকে দেখো, তোমাকে যদি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলা হয়, তাহলে কি করবা? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ মানে হচ্ছে এই যে প্রেজেন্ট পার্টিসিপল শিখছি না, এটা তো শিখে ফেললাম তাই না, ভার্বের সাথে আইএনজি। জাস্ট ভার্বের সাথে আইএনজি দেওয়ার পরে অর্থ সঙ্গতি বজায় রাখার জন্য বা বাক্যটাকে কমপ্লিট করার জন্য চাইলে এক অথবা একের বেশি নতুন শব্দ যুক্ত করা, দ্যাট ইজ কল্ড আ ফ্রেজ। তাহলে ফ্রেজ মানে কি পাচ্ছে দেখো তো? ভার্বের বেস ফর্মের সাথে আমরা কি যুক্ত করব? আইএনজি, সাথে এক্সটেনশন। এক্সটেনশন মানে এক্সট্রা ওয়ার্ড, বুঝলা? তাহলে এক্সটেনশন মানে কি? তুমি এক্সট্রা ওয়ার্ড নিতে পারবা, তুমি চাইলে এখানে প্রিপোজিশন দিতে পারবা, তুমি চাইলে অ্যাডভার্ব আনতে পারবা, তুমি চাইলে একটা টাইম আনতে পারবা, দিন আনতে পারবা, সময় আনতে পারবা। সো দ্যাট ইজ কল্ড আ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে দেখো আমি যদি এক্সাম্পলটা দিই, এইটা দিয়ে ভাইয়া, ঠিক এইটাকে দিয়ে তোমাকে এক্সাম্পলটা বোঝাই, তাহলে তোমার জন্য বুঝতে সহজ হবে। খেয়াল করো, যদি বলা হইতো যে আই স আ ব্লাইন্ড ম্যান, I saw a blind man, তাহলে এইটুকু বলার পরে তোমাকে বলছে কি এখন প্রেজেন্ট পার্টিসিপল না দিয়ে তোমাকে বলছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে কি করবা? তাহলে কাজ হচ্ছে কি, তুমি এই যে সিঙ্গিং দিলে না, তাহলে এটা কি হইলো? আমাদের প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল, এটার সাথে এক্সট্রা ওয়ার্ড।
তাহলে আই স আ ব্লাইন্ড ম্যান সিঙ্গিং আ সং, তাহলে এক্সট্রা ওয়ার্ডটা দিতে হবে মাস্ট। তাহলে এটা কি হলো, এটা হয়ে গেল একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, বুঝলো? তাহলে এইটুকু হচ্ছে আমাদের দুইটার মধ্যে পার্থক্য। তাহলে প্রশ্নে যদি আমাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে তাহলে আমরা কয়টা শব্দ ইউজ করব? আমরা শুধু একটা শব্দ ইউজ করব, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি একটা। বাট যদি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ আমাদেরকে বলা হয় তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করেই শেষ করা যাবে না। বাক্যটার অর্থ রক্ষার জন্য তোমাকে একটা নাউন অথবা অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন যে কোনো জিনিস সঙ্গতি বজায় রেখে বাক্যটা শেষ করবা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে একটু দেখি তো আমরা কি বলছি। প্রশ্ন দেখো তো যে সাকিন স হার মাদার, সাকিন তার মাকে দেখলো, প্রেজেন্ট পার্টিসিপল করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল মানে কয়টা ওয়ার্ড বলো তো? তোমাদের মনে আছে কিনা বলো তো ভাইকে? প্রেজেন্ট পার্টিসিপল মানে কয়টা ওয়ার্ড বলো তো? যদি প্রেজেন্ট পার্টিসিপল বলে আমাদেরকে তাহলে আমরা কয়টা ওয়ার্ড ইউজ করতে পারবো? উই ক্যান ইউজ জাস্ট আ সিঙ্গেল ওয়ার্ড, অনলি ওয়ান ওয়ার্ড। তাহলে কয়টা শব্দ ব্যবহার করবো আমরা? জাস্ট একটা ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড। আর সেটা কি বলতো? সেটা শুধু ভার্বের সাথে আইএনজি, এইটুকু আমরা কাজ করব, এইটুকু লিখবো। তাহলে সাকিন স হার মাদার, সাকিন তার মাকে দেখলো, কি হবে তোমরা অ্যান্সার করো। হ্যাঁ ভাইয়া তোমাদের অ্যান্সার পরে বলতেছে, তোমাকে চেষ্টা করো। সাকিন স হার ব্রাদার, এখানে আবার বলছে সাকিন তার ভাইকে দেখলো। এখানে কি দেখো তো, এখানে বলছে যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে আমরা বুঝতেই পারছি ফ্রেজ মানে কি শুধু ভার্বের সাথে আইএনজি দিলে হবে না, এখানে কি লাগবে? ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, এক্সট্রা ওয়ার্ড লাগবে। শেষ, অনলি একটা ওয়ার্ড। এই যে তানহা কিন্তু খুব ভালো বুঝছো, তানহা কিন্তু খুব ভাইয়ের সাথে তুমি অ্যান্সার দিতেছো, কথা বলতেছো। হ্যাঁ, এটা খুব দরকার। ক্লাসে যখন তুমি টিচারের মতো করে, টিচার যেভাবে বুঝাচ্ছে এটাকে তুমি যখন খুব সুন্দরভাবে কনজিউম করতে পারবা, অর্জন করতে পারবা, গ্রহণ করতে পারবা, তখন তোমার জিনিসটা পড়াটা বেশি মনে থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি পাচ্ছি বলো তো? একটা ওয়ার্ড কি, সাকিন তার মাকে দেখলো, ধরো আমি বললাম যে রান্না করতে দেখলো, হ্যাঁ কুকিং। সাকিন একটা তার মাকে কি দেখলো? রান্না করতে দেখলো। ওকে, শেষ। অথবা তুমি দিতে পারো টকিং, কথা বলতে দেখলো। অবশ্যই কি এখন দিও না সাকিন তার মাকে নাচতে দেখছে, এইসব জিনিস দিও না, ঠিক আছে? ওকে, এখন এখানে আসো। সাকিন স হার ব্রাদার, ভাই তো রান্না করবে না, ভাইকে ধরো হচ্ছে নদীতে গোসল করতে দেখলো। হ্যাঁ, সুইমিং, কি হবে? সুইমিং ইন দ্য পন্ড, ইন দ্য পন্ড, ঠিক আছে? দেখো আমি সুইমিং লেখার পরে কি করলাম? এক্সট্রা ইন দ্য পন্ড, এই যে অ্যাডভার্ব অফ প্লেসটা অ্যাড করলাম। অথবা প্লেইং ক্রিকেট, প্লেইং, এই যে দেখো আমি কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে এক্সট্রা একটা ওয়ার্ড ক্রিয়েট করলাম, প্লেইং ক্রিকেট, এই যে নাউনটা কি হয়ে গেল? প্রিপোজিশনাল, সরি আমাদের ফ্রেজ হয়ে গেল, ঠিক আছে? ক্লিয়ার? এই কনসেপ্ট মনে রাখলে তোমার আর ভোলার সুযোগ নাই, ঠিক আছে? ওকে, চলো আমি তার পরেরটাই যাই, কি বলছে আমাদের দেখি। প্রেজেন্ট, আবার এইবার আমরা আসি একটু পাস্ট পার্টিসিপল আর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজের মধ্যে। এখানে লেখা আছে, তোমরা একটু বোঝার সুবিধার্থে আমরা পরের পেজে আলোচনা করছি, দেখো। আচ্ছা, আমরা একটু লিখি যে পাস্ট পার্টিসিপল মানে আমরা কি বুঝি। হ্যাঁ, পাস্ট পার্টিসিপল। ওকে, পাস্ট পার্টিসিপল ব্যাপারটা কি বলতো ভাইয়ের সাথে? তোমরা, আমরা প্রি মডিফায়ার কিন্তু পড়ছি জিনিসটা। আচ্ছা, পাস্ট পার্টিসিপল ব্যাপারটা কি বলতো ভাইকে? পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। মানে কি? V1 V2 V3 আমরা পড়ি না, V3 ফর্মটা। আর ওই ফর্মটা আসলে কি হিসেবে কাজ করে? এটা সাধারণত একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ। V3 ফর্ম মানে ব্রোকেন, এডুকেটেড, কোয়ালিফাইড, ঠিক আছে? তাহলে যেমন ধরো আমি যদি উদাহরণ দিতে কি হতে পারে? যেমন হতে পারে যে ব্রোকেন, অথবা হচ্ছে কি হতে পারে যে সোল্ড। হ্যাঁ, V3 ফর্ম আমরা জানি কি, আমরা V3 পড়ছি না, V12 3 নাম্বার, এডুকেটেড। হ্যাঁ, অথবা হচ্ছে অনার্ড, অথবা হতে পারে ধর হচ্ছে এস্টাবলিশড। তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে, তোমাকে যখন বলছে পাস্ট পার্টিসিপল, দ্যাট মিন্স ইউ ক্যান ইউজ জাস্ট আ সিঙ্গেল ওয়ার্ড, নট মোর দেন আ সিঙ্গেল ওয়ার্ড। তাহলে যখন তোমাকে পাস্ট পার্টিসিপল বলবে, ইউ ক্যান ইউজ অনলি ওয়ান ওয়ার্ড। বাট ইফ ইউ আর আস্কড টু ইউজ পাস্ট পার্টিসিপল ফ্রেজ, দেন ইউ ক্যান ইউজ a V3 form and some extra things. ওকে, আচ্ছা, তাহলে দেখো আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে ক্লিয়ার করি যে
বলা হলো যে দ্য চেয়ার ওয়াজ, হ্যাঁ এখানে দিয়ে তোমাকে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল ইউজ করতে বলছে। হ্যাঁ আচ্ছা, এইটা তাহলে কি বলবো? দ্য চেয়ার ওয়াজ, আমরা কি বলবো বলতো? দ্য চেয়ার ওয়াজ ব্রোকেন, তাহলে কি হবে? ব্রোকেন। দ্য চেয়ার ওয়াজ শুধু V3 ফর্ম, দ্য চেয়ার ওয়াজ ব্রোকেন, চেয়ারটা ভাঙা হয়েছিল। তাহলে দেখো এই যে অংশটা, এই অংশটা কোত্থেকে আসছে বলো তো ভাইয়েরা? এইটা আসছে আমাদের কোত্থেকে? এটা হচ্ছে ব্রেক, ওই যে মূল ভার্বটা ছিল আমাদের, ওই ভার্ব থেকে আসছে, তাই না? তাহলে এইটা কি আমাদের? এটা হচ্ছে একটা V3। হ্যাঁ আচ্ছা, এখানে একটু মনে রাখো, এখানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, আবার ভার্ব হিসেবে কাজ করতে পারে। হ্যাঁ মনে রাখবা, V3 ফর্মটা কখনো কখনো অ্যাডজেক্টিভ, আবার কখনো কখনো ভার্ব হিসেবেও কাজ করতে পারে। তাহলে বলছে কি দ্য চেয়ার ওয়াজ ব্রোকেন, চেয়ারটা ভাঙা হয়েছিল। তাহলে এখানে মাথায় রাখবা আমরা কোন ফর্মটা ইউজ করব? 3 নাম্বার। যেমন ধরো V1 কি আমরা পাই? যে ব্রেক, রাইট? V2 তে আমরা কি পাই বলো তো? V2 তে হচ্ছে ব্রোক, আর V3 তে আমরা কি পাই? সেটা হচ্ছে ব্রোকেন। মাথায় রাখবে, ঠিক আছে? এই ফর্মটা আমরা মূলত এই 3 নাম্বার ফর্মটাকে ইউজ করব, ঠিক আছে? তাহলে দ্য চেয়ার ওয়াজ ব্রোকেন, অথবা দ্য চেয়ার ওয়াজ মেড, দ্য চেয়ার ওয়াজ প্রিপেয়ার্ড, দ্য চেয়ার ওয়াজ কাট, হ্যাঁ অনেক কিছু হতে পারে। বা দ্য চেয়ার ওয়াজ পলিশড, চেয়ারটাকে পলিশ করা হয়েছে। দ্য চেয়ার ওয়াজ ডিজাইনড, চেয়ারটাকে ডিজাইন করা হয়েছে, রাইট? অনেক কিছু হতে পারে। দ্য চেয়ার ওয়াজ সোল্ড, চেয়ারটা বিক্রি করা হয়েছে। দ্য চেয়ার ওয়াজ বট, চেয়ারটাকে কেনা হয়েছে, অনেক কিছু হতে পারে। আচ্ছা, এখন প্রশ্ন যদি তোমাকে বলা হয়, দেখো যে প্রশ্ন যদি বলে যে তুমি এখন প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল না দিয়ে কি দিবা? পাস্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে কাজ কিন্তু কঠিন না, কাজ সহজ। কি বলছো তোমাকে? বলো পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এইটা বললে আমরা আসলে কি করবো বলতো? আমাদের কাজ কিন্তু আমরা জানি কতটুকু করতে হবে। পাস্ট পার্টিসিপল যারা বুঝছো, তাহলে তোমার আর কিছু করার নাই, তোমার এখানে আর এক্সট্রা কিচ্ছু করতে হবে না। কি করবা বলো তো? এখানে আমরা কি করব? V3 ফর্মটা ইউজ করব, তার সাথে আমরা এক্সটেনশন দিব, ঠিক আছে? সেটা ভার্ব এবং অ্যাডজেক্টিভ উভয় হিসেবে কাজ করবে। তাহলে এইটুকু আমার কাজ। তাহলে উদাহরণটা দেখো, আমি এটা দিয়ে যদি দিই তাহলে বুঝতে সহজ হবে। দেখো যে দ্য চেয়ার ওয়াজ ব্রোকেন। তাহলে ব্রোকেনের সাথে তোমাকে অবশ্যই এক্সট্রা কিছু দিতে হবে। দ্য চেয়ার ওয়াজ ব্রোকেন ইয়েস্টারডে, দ্য চেয়ার ওয়াজ ব্রোকেন ইয়েস্টারডে, চেয়ারটা গতকাল ভাঙা হয়েছিল। তাহলে দ্য চেয়ার ওয়াজ ব্রোকেন ইয়েস্টারডে। তাহলে এইখানে খেয়াল করো তো আমি কি করলাম? আমি এই যে V3 ফর্মটা ইউজ করছি, তার সাথে কি এক্সটেনশন হিসেবে ইয়েস্টারডে দিয়ে দিলাম। তাহলে এই যে অংশটা দেখো, এইটা আমরা কি পাচ্ছি? এইটা হচ্ছে আমাদের V3, এটা হচ্ছে V3 প্লাস কি আছে? এক্সটেনশন। তাহলে এটাকে আমরা কি বলবো? পাস্ট পার্টিসিপল ফ্রেজ। ক্লাস তো 8টায় শুরু হওয়ার কথা। না, ক্লাস 8টায় না, ক্লাস শুরু হওয়ার কথা হচ্ছে কোন কোর্সের স্টুডেন্ট কি দেখে বলতেছো আমি বুঝতেছি না। এটা হচ্ছে তোমাদের ACP, হ্যাঁ, আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা প্রোগ্রামের ক্লাস, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এইটুকু আমরা ক্লিয়ার। হ্যাঁ, এবার আমরা একটু প্রবলেমগুলো সলভ করি। চলো, প্রবলেমগুলো সবাই একটু খেয়াল করো কি বলছে। দ্য লেটার ওয়াজ ইউজ পাস্ট পার্টিসিপল। তাহলে প্রশ্নটা আগে বুঝতে হবে। প্রশ্নে চাইছে কি তোমার প্রশ্নে চাইছে হচ্ছে পাস্ট পার্টিসিপল। তার মানে তুমি কিন্তু ফ্রেজ লিখতে পারবে না। যখন পাস্ট পার্টিসিপল বলা হয়েছে, একটা মাত্র ওয়ার্ড, একটা জাস্ট সিঙ্গেল ওয়ার্ড ইউজ করতে পারে, দ্যাট ইজ আ V3 ফর্ম। তাহলে এখানে আমাকে করতে হবে কি? একটা শুধু V3 ফর্ম ইউজ করতে হবে। দ্য লেটার ওয়াজ ড্যাশ ইয়েস্টারডে। তাহলে চিঠিটা গতকাল লেখা হয়েছিল, চিঠিটা গতকাল পাঠানো হয়েছিল, হইতে পারে। তাহলে তুমি যদি বলো যে চিঠিটা গতকাল লেখা হয়েছিল, তাহলে কি হবে? রোট রিটেন, রাইট? রোট রিটেন। অথবা চিঠিকাল গতকাল পাঠানো হয়েছিল, তাহলে কি হবে? সেন্ট। শেষ, বুঝছো? হ্যাঁ, তোমরা রিটেন দিতে পারো, সেন্ড দিতে পারো, বুঝে গেল? সেন্ড, হ্যাঁ ফাইন। আচ্ছা, এখন যদি প্রশ্নটা খেয়াল করো, দ্বিতীয় প্রশ্নটা, দ্য ফোন ওয়াজ ইউজ পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এইখানে কি বলছে? এই প্রশ্নটা আর আগের প্রশ্নের সাথে পার্থক্য কোন জায়গায়? একটাতে হচ্ছে শুধুমাত্র V3, আর এটাতে V3 এর পাশে আমার কি লাগবে? একটা এক্সটেনশন অ্যাড করতে হবে।
তাহলে পাস্ট পার্টিসিপল মানে আমরা কি জানি V3, আর সাথে কি লাগবে ফ্রেজ হওয়ার জন্য আমাকে একটা এক্সটেনশন। সেটা হতে পারে একটা নাউন হতে পারে, এটা একটা টাইম হতে পারে, এটা ডে হতে পারে, সময় হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, হোয়াট এভার ইট ক্যান বি। জাস্ট ইউ নিড টু মেইনটেইন দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। তুমি যে সেন্টেন্সের মিনিংটাকে মেনটেন করতে পারো, ইউ ক্যান ইউজ এনিথিং হিয়ার। ওকে ওকে, দ্য ফোন ওয়াজ, ফোনটা কেনা হয়েছিল, ফোনটা বিক্রি করা হয়েছিল। তাই বললাম যে ফোনটা কেনা হয়েছিল, তাহলে V3 কি হবে বাই বট বট। তাহলে প্রথমে লিখলাম বট, কখন বললাম যে গতকাল, তাহলে কি হবে দ্য ফোন ওয়াজ বট ইয়েস্টারডে। দ্য ফোন ওয়াজ বট ইয়েস্টারডে, তাহলে বট হচ্ছে V3 পাস্ট পার্টিসিপল, আর হচ্ছে এক্সট্রা হচ্ছে আমাদের ইয়েস্টারডে। দ্য ফোন ওয়াজ লস্ট, ফোন ওয়াজ লস্ট হয় না, দ্য ফোন লস্ট হইতো, ঠিক আছে। ফোন তো তুমি নিজে নিজে হারাই ফেলছো, তাই না? ওটাও না যে ফোন কেউ হারাই নিছে তোমার থেকে, ফোন নিজে নিজে হারাই গেছে, তাহলে অ্যাক্টিভ, তাহলে সেন্টেন্সটা পেসিভ হবে। দ্য ফোন ওয়াজ বট ইয়েস্টারডে, ফোনটা গতকাল হারিয়ে গিয়েছিল, সরি কেনা হয়েছিল। ওকে, এটা ক্লিয়ার সবার? বলো তো ভাইকে, আমাদের এই টপিকটাই ক্লিয়ার হইলো নাকি একটু সবাই জানাও দ্রুত। হ্যাঁ, ব্রোকেন টুডে হতে পারে, ব্রোকেন টুডে যদি দাও দ্যাট ইজ অলসো রাইট। ওকে, ক্লিয়ার, ফাইন। ওকে, ঠিক আছে, আমরা তার পরেও টপিকে চাই। হ্যাঁ, আসলে এইটুকু আমাদের গেল। এইবার এসে আমরা ইনফিনিটিভ আর ইনফিনিটিভ ফ্রেজ কি, সবগুলো মোটামুটি কাছাকাছি টপিক কিন্তু। হ্যাঁ, ইনফিনিটিভ আর হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। হ্যাঁ, দেখো, যখন আমাকে প্রশ্ন করা হচ্ছে যে ইনফিনিটিভ ইউজ করতে, ইনফিনিটিভ কি এটা আগে বুঝি। হ্যাঁ, ইনফিনিটিভ ব্যাপারটা কি, ফ্রেজ মানে কি সেটা আমরা বুঝি, এক্সট্রা ওয়ার্ড। আচ্ছা, ইনফিনিটিভ জিনিসটা কি আগে এটা আমরা একটু সহজে সংক্ষেপে খেয়াল করি। দেখো, ইনফিনিটিভ মিনস টু ডু সামথিং ফর দ্য পারপাস। হ্যাঁ, কোনো কিছুর উদ্দেশ্যের জন্য কিছু করা। যেমন ধরো ইনফিনিটিভের গঠনটা হচ্ছে এরকম, টু প্লাস ভার্বের বেস ফর্ম। হ্যাঁ, এইটুকু নোট রাখো, টু প্লাস ভার্বের বেস ফর্ম। এটা কখন বসে? কোনো উদ্দেশ্য বোঝাতে। কি বলতো? উদ্দেশ্য। উদ্দেশ্য মানে ধরো বলা যে আমি বাজারে যাচ্ছি একটা শার্ট কিনতে। এখন শার্ট কিনতে কি এটা তোমার একটা উদ্দেশ্য না? তুমি বাজারে কেন যাইতেছো? বাজারে যাওয়ার উদ্দেশ্যটা কি তোমার? বিকজ ইউ ওয়ান্ট টু বাই আ শার্ট, রাইট? সো এই যে তোমার পারপাস, তুমি বাজারে যাচ্ছ, দ্যাট ইট হ্যাজ এ পারপাস, এবং সেটা কি? টু বাই আ শার্ট, টু বাই আ ফুটবল, টু বাই সাম ফুড। বাজারে যাচ্ছ কেন? কোনো একটা উদ্দেশ্য আছে তোমার। তাহলে কোনো একটা কাজ যখন আমরা একটা উদ্দেশ্যকে সামনে রেখে করি, দ্যাট ইজ কল্ড অ্যান ইনফিনিটিভ। ওকে, আবার বলতে পারো যে আই এম গোয়িং টু পন্ড টু সুইম, আমি পুকুরে যাচ্ছি সাঁতার কাটতে। তাহলে পুকুরে যে যাচ্ছি এটার উদ্দেশ্য আছে না? এটা কি? সেটা হচ্ছে সাঁতার কাটা। তাহলে উদ্দেশ্য, তাহলে বাংলা অর্থটা কেমন দেবো বলতো? বাংলা অর্থ দিব হচ্ছে তে, করতে, হ্যাঁ, খেতে, যেতে, এরকম মিনিং দিবে। ঠিক আছে, এই রকম মিনিংগুলা দিবে। তাহলে খেয়াল করো, আমরা যদি একটা সেন্টেন্সকে জিনিসটাকে উদাহরণ দিয়ে বুঝি, যেমন বললাম যে আই went to the field, I went to the field, আমি মাঠে গিয়েছিলাম কি করতে? দেখো, তোমাকে যখন ইনফিনিটিভ বলবে তাহলে তুমি তো শুধু এইটুকু ইউজ করতে পারবা। তুমি শুধু টু আর ভার্বের বেস ফর্ম, এর অতিরিক্ত কিচ্ছু দেওয়া যাবে না। টু প্লাস ভার্বের বেস ফর্ম, এতটুকুই। হ্যাঁ, V1 ভার্বের বেসের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? দেখো, বেস ফর্ম মানে বোঝায়, দেখো বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম মানে হচ্ছে, ধরো একটা উদাহরণ, বেস ফর্ম ভার্সেস কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখো, যেমন যদি আমি ডু লিখি, হ্যাঁ, যেমন আই ডু, এই ডুটা কি? এই ডুটাকে আমরা বলেছে বেস ফর্ম, ভার্বের বেস।
কিন্তু যদি আমরা লিখি যে she does, এই ডাজ কিন্তু বেজ না, কারণ কি ডাজের ক্ষেত্রে কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে, এইটাকে আমরা বলেছি প্রেজেন্ট ফর্ম। তাহলে যখন আমরা টেন্স অনুযায়ী একটা ভার্বকে চেঞ্জ করতেছি প্রেজেন্ট টেন্সে, দ্যাট ইজ কল্ড ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1। আর যখন সেটাকে কোনোভাবে চেঞ্জ করা হচ্ছে না, এটার সাথে এস, ইএস বা কিছু যুক্ত করা হচ্ছে না, দ্যাট ইজ কল্ড আ বেস ফর্ম। এখন দেখো তোমরা অনেকেই প্রশ্নটাতে এটা ভুল করবা, ছোট্ট জিনিস ভুল করার খুব সুযোগ আছে। I went to the field, আমি মাঠে গিয়েছিলাম কি করতে? টু প্লে, হ্যাঁ, টু ওয়াক, তুমি অথবা টু রান, এইটুকু দিবা। তুমি শুধু এইটুকু দিতে পারবা, টু প্লাস ভার্বে বেস ফর্ম, এক্সট্রা কোনো ধরনের শব্দ এখানে দেওয়া যাবে না। হ্যাঁ, একটা মিনিট জাস্ট। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি ক্লাসে, আমার ক্লাস শেষ হবে রাত 10টায়, 2টা ক্লাস। কিরকম কি হয়েছে? ফোন রাখো, আমি ক্লাস শেষ করে কল দিব, এখানে ওয়েট করো। ক্লাস শেষ করে কল দিচ্ছি। Is it my business to consult everything whenever I am in the class? ওকে, তাহলে কি পাচ্ছি খেয়াল করো তো, তাহলে আমরা কি পাচ্ছি এই জায়গার মধ্যে? ওকে, তাহলে এখানে আমরা শুধু একটা টু প্লাস ভার্বে বেস ফর্ম, তাহলে কি লিখবো আমরা? যে আই ওয়েন্ট টু দ্য ফিল্ড, আমি মাঠে গিয়েছিলাম, টু ওয়াক, ওকে। অথবা দিতে পারো তুমি কি, তুমি চাইতে পারো টু প্লে, টু প্লে, অথবা দিতে পারো যে টু রান, টু রান। দেখো তুমি এর বেশি দিতে পারবা না, তুমি কিন্তু এখানে এক্সট্রা কোনো শব্দ অ্যাড করতে পারবে না। দেখো এই জায়গাটা তুমি খেয়াল রাখো, হ্যাঁ এইটুকু অংশ খেয়াল রাখো। তোমাকে যখন ইনফিনিটিভ বলবে, তার মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এর সাথে এক্সট্রা ওয়ার্ড, এক্সট্রা অ্যাডভার্ব, নাউন এইরকম কিছু অ্যাড করার সুযোগ আসলে আমাদের হাতে নাই। ওকে, এইবার আমরা যদি প্রশ্নটা আসে যে ইনফিনিটিভ ফ্রেজ কাকে বলা হয়, দেখো এইবার তোমরা পার্থক্যটা বুঝতে পারবা। যদি প্রশ্নে আসে কি ইনফিনিটিভ ফ্রেজ, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করবো আসলে, আমাদের করণীয় কি খেয়াল করে। ইনফিনিটিভ ফ্রেজ যদি প্রশ্নে আসে, তখন আমরা কি করবো? ইনফিনিটিভ ফ্রেজের ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা খেয়াল করো, তখন আমরা একটু এক্সট্রা ওয়ার্ড লিখবো। আমরা টু প্লাস ভার্বে বেস ফর্ম প্লাস এক্সটেনশন। হ্যাঁ, তুমি চাইলে এই জায়গাতে অতিরিক্ত একটা বা দুইটা শব্দ দিতে পারবা, নাউন দিতে পারবা, অ্যাডভার্ব দিতে পারবা, প্লেস দিতে পারবা। তাহলে উদাহরণ দিয়ে জিনিসটাকে আমরা ক্লিয়ার করি। যেমন ধরো বলা হইলো যে আমি মাঠে গিয়েছিলাম, আগেরটা দিয়ে বোঝাই। যেমন ধরো আই ওয়েন্ট টু ফিল্ড, I went to field, আমি মাঠে গিয়েছিলাম। তাহলে এখন কিন্তু তুমি টু প্লাস ভার্বের বেস ফর্ম দিও, তাহলে এক্সট্রা শব্দ অ্যাড করতে পারবা। I went to field to play football, to play football, আমি মাঠে গিয়েছিলাম ফুটবল খেলতে। তাহলে এখানে দেখো আমি এক্সট্রা ওয়ার্ড কি অ্যাড করলাম, এক্সট্রা ওয়ার্ডে ফুটবল অ্যাড করলাম। তাহলে এই জিনিসটাকে আমরা বলছি কি ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে পার্থক্যটা বুঝতে পারছো? তাহলে এইটুকু অংশ খেয়াল করো, এই যে এইটুকু অংশ আমাদের, এইটুকু হচ্ছে আমাদের ইনফিনিটিভ, এটা আমরা কি বলছি ইনফিনিটিভ, আর এইটুকু অংশ আমাদের, এটা হচ্ছে আমাদের এক্সটেনশন, এটা কি আমাদের এক্সটেনশন। শেষ হয়ে গেল ইনফিনিটিভ ফ্রেজ। টু প্লে ক্রিকেট, রাইট, টু ওয়াক উইথ মাই ফ্রেন্ড, আমার বন্ধুদের সাথে হাঁটতে, টু প্লে ক্রিকেট। ওকে, রাইট, গুড, কংগ্রাচুলেশনস। ওকে, তাহলে আমাদের প্রশ্নগুলো কি ছিল একটু দেখি। প্রশ্নগুলো, দ্য বয়েজ ওয়েন্ট টু মার্কেট, তাহলে এখানে কি বলছে প্রশ্ন বলো তো? ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করতে বলছে তোমাকে, হ্যাঁ শুধু ইনফিনিটিভ না, তার মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন ইউজ করতে পারবা। তুমি কি দিতে পারবা? টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, এই হচ্ছে তোমার কাজ। তো কি করবা? দ্য বয়েজ ওয়েন্ট টু মার্কেট, ছেলেরা বাজারে গিয়েছিল, আমি বললাম যে একটা ফুটবল কিনতে, তো টু বাই, তাহলে এইটুকু কি হয়ে গেলো ইনফিনিটিভ। তাহলে এক্সট্রা কি দিলাম? টু বাই আ ফুটবল। তারা ছেলেরা, হ্যাঁ আমরা ছোটবেলা যাইতাম না বাজারে গিয়ে ফুটবল কিনতাম, টু বাই আ ফুটবল।
ছেলেরা বাজারে গিয়েছিল কেন? একটা ফুটবল কিনতে, ঠিক আছে? আচ্ছা, মাই প্ল্যান ইউজ ইনফিনিটিভ, শুধু ইনফিনিটিভ। আ শার্ট ইজ নোট ওয়ার্দি, আমার মানে শার্ট কেনা, আমার শার্ট কেনার যে পরিকল্পনাটা এটা অত্যন্ত উল্লেখযোগ্য, মানে আমি শার্ট কিনবই, বুঝছো? তাহলে তোমাকে কি বলছে বলো তো? তোমাকে বলছে শুধু ইনফিনিটিভ, তার মানে কি? তাহলে তুমি ইউজ করতে পারবো হচ্ছে কি বলো তো? তুমি ইউজ করতে পারবা শুধু টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাই লিখতে পারি মাই প্ল্যান টু বাই আ শার্ট, টু বাই। তাহলে আ শার্ট তো তোমার দেওয়া আছে এক্সটেনশন, তাহলে এটা তুমি দিবা না, তো কি লিখবা? মাই প্ল্যান টু বাই, টু বাই। মাই প্ল্যান টু বাই আ শার্ট ইজ নট ওয়ার্দি, ঠিক আছে? তাহলে এইটুকু হলো, ঠিক আছে? আমাদের ইনফিনিটিভ ফ্রেজ গেল। আমাদের আর কি আছে দেখো তো, আমাদের বাকি আছে হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্ব, আর হচ্ছে আমাদের রিলেটিভ ক্লজ। হ্যাঁ, আসো আমরা প্রিপোজিশনাল ফ্রেজে আসি। এটা একেবারে সহজ জিনিস। হ্যাঁ, প্রিপোজিশনাল ফ্রেজ জিনিসটাকে প্রিপোজিশন প্লাস নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ মানে হচ্ছে তোমার প্রিপোজিশনের সাথে বাক্যের অর্থ সঙ্গতি বজায় রাখার জন্য এক বা একাধিক শব্দের অর্থ। খেয়াল করো কি বলো আমরা, বলতো প্রিপোজিশনাল ফ্রেজ মানে কি? প্রিপোজিশনাল ফ্রেজ মানে কি বলতো? মানে হচ্ছে আমাদের নোটওয়ার্দি মিন্স, নোটওয়ার্দি মানে হচ্ছে উল্লেখযোগ্য। হ্যাঁ, উল্লেখযোগ্য, তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ মানে কি পাচ্ছি আমরা? সহজ কথায় যদি বলি জিনিসটাকে, যে একটা প্রিপোজিশনের সাথে এক বা একাধিক শব্দ, কি বললাম বলতো? প্রিপোজিশন প্লাস প্রিপোজিশন প্লাস অর্থ সঙ্গতি বজায় রাখার জন্য কখনো হয়তো নাউন, কখনো হয়তো প্রোনাউন, কখনো হয়তো নাউন ফ্রেজ, কখনো কি হতে পারে আবার নাউন ফ্রেজ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো ব্যাপারটাকে আমরা একটু উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, যেমন চিন্তা করো যদি সেন্সটা এরকম হয় যে there is much corruption, তাহলে করাপশন মানে কি বলতো? দুর্নীতি। বলছে দেয়ার ইজ মাচ করাপশন, অনেক দুর্নীতি আছে। তোমাকে বলছে প্রিপোজিশনাল ফ্রেজ দিবা। তাহলে আমাদের দেশে যদি বলি যে আমাদের দেশে অনেক দুর্নীতি আছে, তাহলে কি হবে? ইন আওয়ার কান্ট্রি। তাহলে আমি কি দিতে পারি দেখো, যে ইন কি হলো আমাদের প্রিপোজিশন। তাহলে আমি কি দিব এখানে? হয় নাউন, না হয় প্রোনাউন। হ্যাঁ, তাই আমি নাউন দিলাম, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি। অথবা তুমি চাইলে ইন বাংলাদেশ দিতে পারো, ইন আওয়ার কান্ট্রি, একই জিনিস, সমস্যা নাই। তাহলে এইটুকু অংশের মধ্যে তুমি একটু খেয়াল করো, তুমি একটু জাস্ট চোখ বুলাও। এইটুকুতে আমরা কি পাচ্ছি? এইটুকুতে আমাদের প্রাপ্তি হচ্ছে, দেখো যে এইখানে আমাদের এইটুকু অংশ কি? এইটুকু অংশ, এইটা হচ্ছে আমাদের প্রিপোজিশন, কি প্রিপোজিশন, আর এইটুকু অংশ এইটা হচ্ছে আমাদের কি? এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। এটা কি আমাদের হচ্ছে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ, ঠিক আছে? বুঝলা? বলো তো ভাইয়ের কথা বোঝা গেল কিনা? ভাইয়ার এইচএসসি 26 ব্যাচের পেইড কোনো কোর্স আছে কিনা? ইংলিশ উইনার্স 4.0 চলছে তোমাদের 26 ব্যাচের জন্য, ইউ ক্যান এনরোল দেয়ার। ওকে, তাহলে কি পাচ্ছি দেখো, দেয়ার ইজ মাচ করাপশন ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের মধ্যে অনেক দুর্নীতি আছে। তাহলে সহজে ইজিলি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই যে ইন হচ্ছে প্রিপোজিশন, ইনের সাথে যখন আমি একটা নাউন অ্যাড করলাম ডিটারমিনার সহ, আমার হচ্ছে এটা ডিটারমিনার, তাহলে ডিটারমিন অ্যাড করতে পারো, সমস্যা নেই, ডিটারমিনার অ্যাডজেক্টিভ আনতে পারো। তাহলে এইটাও অংশ হচ্ছে এক্সটেনশন। তাহলে এই প্রিপোজিশন এবং এক্সটেনশন, এই টোটাল জিনিসটাকে আমরা কি বলবো? প্রিপোজিশনাল ফ্রেজ। কি বলবো? প্রিপোজিশনাল ফ্রেজ। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। ইন আওয়ার কলেজ হইতে পারে, আমাদের কলেজে অনেক দুর্নীতি আছে, হইতে পারে ইন আওয়ার কলেজ। ইন বাংলাদেশ, ইন আওয়ার লোকালিটি, দেয়ার আর মেনি প্রবলেমস ইন আওয়ার লোকালিটি, দেয়ার আর মেনি মস্কিটোজ ইন আওয়ার হোম, আমাদের ঘরে অনেক মশা আছে, হইতে পারে। তাহলে এখানে একটু প্রবলেম সলভ করে দেখো, দেয়ার আর মেনি প্রবলেমস, অনেক সমস্যা আছে, প্রিপোজিশনাল ফ্রেজ। তার প্রশ্ন কি বলছে? প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে তোমার প্রশ্নে চাইছে। হ্যাঁ, তাহলে কি বলছে? দেয়ার আর মেনি প্রবলেমস, আমি কি বললাম? আমাদের দেশে। হ্যাঁ,
অথবা আমাদের গ্রামের মধ্যে ইন আওয়ার ভিলেজ দেয়ার আর মেনি প্রবলেমস ইন প্রিপোজিশন এক্সট্রা অংশ কি দিব ইন আওয়ার ভিলেজ ওকে দ্য ফ্লাওয়ার্স প্রিপোজিশনাল ফ্রেজ এখানে কি বলছে প্রিপোজিশনাল ফ্রেজ ওকে দ্য ফ্লাওয়ার্স ড্যাশ লুকস ভেরি সুদিং তাহলে ড্যাশের বা ওই জায়গার ফুলগুলো অত্যন্ত সুন্দর তাই বললাম দ্য ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন তাহলে ইন হচ্ছে আমার প্রিপোজিশন আর দ্য গার্ডেন হচ্ছে এক্সটেনশন ইন দ্য গার্ডেন দ্য ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন লুকস ভেরি সুদিং তাহলে একজন বলছে যে দেয়ার আর মেনি প্রবলেমস ইন আওয়ার ক্রিকেট টিম তো তোমরা কেমন ক্রিকেট টিম দেয়ার আর মেনি প্রবলেমস ইন আওয়ার লাইফ আহারে দুঃখ ভরা মন আমার এত হতাশ কেন তোমরা বলো তো লাইফে অনেক প্রবলেম আছে এগুলো কাটাই উঠতে হবে না লাইফ ইজ অল অ্যাবাউট প্রবলেমস অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ওয়ে টু সলভ দ্যাম মানে লাইফ হচ্ছে আসলে প্রবলেমে ভরপুর একটা প্রবলেম সলভ করবো তো আরেকটা আসবে আরেকটা সলভ করবো তো আরেকটা আসবে লাইফে এইটা ভাবার কোনো সুযোগ নাই যে এইটা সলভ করলে মনে হয় লাইফের প্রবলেম সব সলভ হয়ে গেছে না ইট উইল নেভার হ্যাপেন ইন ইউর লাইফ লাইফ ইজ অল অ্যাবাউট প্রবলেমস উইল কাম এভরি সিঙ্গেল ডে এভরি সিঙ্গেল মোমেন্ট তোমার প্রত্যেকটা সময় প্রতিদিন সমস্যা আসবে বাট হোয়াট ইউ হ্যাভ টু ডু ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সলিউশন ইউ হ্যাভ টু বি ভেরি ডিটারমিন্ড ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্রং মেন্টালি টু সর্ট আউট দ্য প্রবলেমস এইটা তোমাকে করতে হবে যে আমি শক্তিশালী থাকবো মনের দিক দিয়ে শক্ত থাকবো প্রবলেম সলভ করার জন্য সো প্রবলেম আসলে রেগুলারলি তোমার লাইফে আসলে আসতেই থাকবে কিছু করার নাই মানুষের লাইফ মানেই প্রবলেম ওকে ঠিক আছে আমরা এইটুকু বুঝলাম আমাদের আর দুইটা টপিক আছে কি একটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব ওকে অ্যাডভার্ব একেবারে সহজ জিনিস দুনিয়ার সবচেয়ে সহজ জিনিস হচ্ছে অ্যাডভার্ব দে ফিনিশ দ্য ওয়ার্ক দ্য ম্যান ড্যাশ ওকে ওকে খেয়াল করো অ্যাডভার্ব আমরা আসলে কিভাবে ইউজ করি খেয়াল করে অ্যাডভার্ব অনেক রকম হতে পারে হ্যাঁ অ্যাডভার্ব দেখো সাধারণত অ্যাডভার্ব কি হয় বলতো সাধারণত অ্যাডভার্ব কোনো ভার্ব অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় সম্পর্কে কি করে বলতো অতিরিক্ত তথ্য দেয় তথ্য দেয় ওকে এটুকু বুঝছি আমরা বলতো যে অ্যাডভার্ব কারা অ্যাডভার্ব হচ্ছে এমন সব শব্দ যারা কোনো একটা ভার্ব অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় অর্থাৎ অ্যাডভার্বটা মানে একটা কাজ কোথায় হচ্ছে কাজটা কিভাবে হচ্ছে কখন হচ্ছে হ্যাঁ দেখো অনেকগুলো মিনিং দেয় অ্যাডভার্ব অনেকগুলো মিনিং দিতে পারে যেমন ধরো একটা কাজ কোথায় হচ্ছে হ্যাঁ অথবা হাউ মানে কিভাবে হচ্ছে একটা কাজ ওয়েন মানে কোথায় হচ্ছে মানে কখন হচ্ছে একটা কাজ ওয়্যার কোথায় হচ্ছে এই ধরনের মিনিংগুলো দিয়ে থাকে কে এগুলো দেয় হচ্ছে আমাদের অ্যাডভার্ব যেমন ধরো আমি বললাম যে দ্য ম্যান তাহলে কি কোনো কিছুর অবস্থান যদি বোঝায় হ্যাঁ স্থান কোথায় দ্য ম্যান বিহাইন্ড মি অথবা স্ট্যান্ডিং বিহাইন্ড মি দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড মি দ্য ম্যান বিহাইন্ড মি আমার পেছনের লোকটা ইজ ভেরি টল ওকে তাহলে আমার পেছনের লোকটা হচ্ছে ভেরি টল তাহলে এখানে পেছনটা কি কোন একটা স্থান বোঝাচ্ছে রাইট কোন একটা স্থান হ্যাঁ এটা শুধু বিহাইন্ড দিলে স্থান বোঝাবে না এটা এরকম হবে সেন্টেন্সটা যে দ্য ম্যান স্ট্যান্ডিং বিহাইন্ড মি দ্য ম্যান স্ট্যান্ডিং বিহাইন্ড মি তাহলে এই যে বিহাইন্ড কি করছে একটা কাজ কোথায় হচ্ছে সেটা বলছে আমার পেছনে দাঁড়িয়ে থাকা লোকটা হ্যাঁ আমার পেছনে দাঁড়িয়ে থাকা লোকটা কি ইজ ভেরি টল সে খুবই লম্বা আবার হতে পারে যে দ্য কার ইজ রানিং মুভিং দিলাম দ্য কার ইজ মুভিং
ফাস্ট। তাহলে ফাস্ট কি বোঝাচ্ছে বলতো, এইখানে যে ফাস্ট শব্দটা আছে এইটা বোঝাচ্ছে যে গাড়িটা কত দ্রুত যাচ্ছে। তাহলে এটা কি আমাদের ভার্ব, তাহলে ভার্বকে যে মডিফাই করবে সে কি হবে বলতো, সে হয়ে যাবে হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে এটা কি আমাদের, এটা হচ্ছে একটা ভার্ব, আর ভার্বকে যে মডিফাই করে সে কি, সে হচ্ছে একটা অ্যাডভার্ব। বুঝছো? ওকে, তাহলে এবার আমরা একটু প্রশ্নগুলো সলভ করি। হ্যাঁ, খেয়াল করো, দে ফিনিশ দ্য ওয়ার্ক, তারা কাজটি শেষ করেছে। তাহলে বলছে তোমাকে পোস্ট মডিফাই করবা কি দিয়ে, অ্যাডভার্ব দিয়ে, ঠিক আছে? তাহলে তারা কাজটা কিভাবে শেষ করছে, তুমি অনেক কিছু দিতে পারো। তারা স্লোলি শেষ করছে, দ্রুত শেষ করছে, ঠিকমতো শেষ করছে, টাইমলি শেষ করছে, তাই না? তাহলে কি হইতে পারে অ্যান্সার বলো তো, বলতে পারে তারা ভালোভাবে শেষ করছে, তাহলে কি হবে, প্রপারলি। তাহলে কি হবে অ্যান্সার, প্রপারলি। অর্থাৎ সময় মতো শেষ করে, তাহলে কি হবে, টাইমলি। যদি তারা দ্রুত শেষ করে, ফাস্ট। হ্যাঁ, ফাস্টলি কিন্তু হবে না। যদি ধীরে ধীরে শেষ করে তাহলে কি হবে, স্লোলি। তাহলে স্লোলি আর কিন্তু ফাস্ট। আবার দেখো দ্য ম্যান, তাহলে আমার পেছনের লোকটা, তাহলে কি হবে, আমার পেছনের লোকটা দ্য ম্যান বাহাইন্ড, দ্য ম্যান বাহাইন্ড মি। হ্যাঁ, দ্য ম্যান বাহাইন্ড, দ্য ম্যান বাহাইন্ড পেছনের লোকটি ইজ মাই ফাদার। তাহলে পেছনের লোকটি আমার কি, পেছনের লোকটি হলো আমার ভাই। ওকে, সরি বাবা। লাস্ট আমাদের একটা কি আছে বলতো, সর্বশেষ আমাদের হচ্ছে রিলেটিভ ক্লজ। খুবই সহজ একটা টপিক। হ্যাঁ, দেখো রিলেটিভ ক্লজ জিনিসটা কি। রিলেটিভ প্রোনাউন তো আমরা চিনি নাকি, নাকি চিনি না? রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ ক্লজ, আচ্ছা রিলেটিভ ক্লজ জিনিসটা কি সবাই একটু ক্লিয়ার হও। হ্যাঁ, রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজ। আচ্ছা, রিলেটিভ ক্লজ জিনিসটাকে যদি সংক্ষেপে আমরা বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়ায় বলতো, রিলেটিভ প্রোনাউন প্লাস এক্সটেনশন। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন প্লাস এক্সটেনশন। খেয়াল করো, আমরা কি পাচ্ছি, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন প্লাস এক্সটেনশন। হ্যাঁ, মানে বাক্যের প্রয়োজন মতো করে তুমি এক্সটেনশন দিলে সুন্দর লাগে না, এটাকে দিবা হচ্ছে রিলেটিভ প্রোনাউন প্লাস ফাইনাইট ভার্ব। হ্যাঁ, ভার্ব। কোনো কোনো ক্ষেত্রে সাবজেক্টও লাগতে পারে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। ওকে, তাহলে এইটুকু লিখো। এখন প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ রিলেটিভ প্রোনাউন আমরা চিনি না, তাহলে রিলেটিভ প্রোনাউন কোনগুলো একটু খেয়াল রাখো তো। রিলেটিভ প্রোনাউন কারা হতে পারে, রিলেটিভ প্রোনাউন সাধারণত আমাদের প্রশ্নে কি কি দিয়ে আসে বলতো, যদি কোনো ব্যক্তি বোঝায়। হ্যাঁ, ব্যক্তির ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন কি, সেটা হতে পারে হু অথবা হতে পারে কি হোম। যদি সেটা বস্তু বোঝায়, বস্তুর ক্ষেত্রে কি হবে বলতো, বস্তুর ক্ষেত্রে হচ্ছে আমাদের হুইচ। যদি সেটা ধরো কোনো স্থান বোঝায়, হ্যাঁ, তাহলে স্থান কি হবে বলতো, স্থানের জন্য হবে হচ্ছে ওয়্যার। যদি সেটা কোনো সময় বোঝায়, সময়ের জন্য কি হবে বলতো, সময়ের জন্য হবে হচ্ছে ওয়েন। হ্যাঁ, মোটামুটি এগুলো থেকে আমাদের প্রশ্নগুলো প্রায় সময় ফিরে ফিরে আসে। আমাদের হু আর হুম থেকে প্রশ্ন হয় সবচেয়ে বেশি। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো তো আমরা জিনিসটাকে যদি একটু উদাহরণ দিয়ে বুঝি। দ্য বয়, আচ্ছা এইটুকু বলে তোমাকে বলা হচ্ছে রিলেটিভ তুমি ক্লজ ইউজ করবা। ঠিক আছে, তা দ্য বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে, যেই ছেলেটা গতকাল এখানে এসেছিল, দ্য বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে, যেই ছেলেটা গতকাল এখানে এসেছিল, ইজ মাই ব্রাদার। সরি, ইজ না, ওয়াজ হবে। তাহলে যেই ছেলেটা গতকাল এখানে এসেছিল সে ছিল কি আমার ভাই, তাহলে কি হবে, ওয়াজ মাই ব্রাদার। তাহলে খেয়াল করো তো এই জায়গায় কি বলছে তোমাকে প্রশ্নের মধ্যে, এইটুকু জিনিসটা নোট করো, হু কেম হিয়ার ইয়েস্টারডে। আচ্ছা এইটুকুতে আমরা কি করছি দেখো তো, এইটুকু জায়গার মধ্যে আমি কি করছি, দ্যাট বস্তুর জন্য বসে, তবে দ্যাট আমরা রিলেটিভ ক্লজ হিসেবে না বসানোই বেটার। ঠিক আছে, তাহলে তুমি অ্যান্সার অনেক মিলাইতে কষ্ট হবে তোমার। দেখো এইখানে দেখো আমরা কি পাচ্ছি, হু হচ্ছে কি আমাদের একটা রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। খেয়াল রাখতে হবে
রিলেটিভ প্রোনাউনের মধ্যে হু যদি বসে তাহলে আলাদা করে সাবজেক্ট লাগবে না, কারণ হু নিজেই সাবজেক্টের কাজ করে। এটা কি, সে হচ্ছে নিজে একটা সাবজেক্টিভ প্রোনাউন, মাথায় রাখবা। এরপর দেখো কেম কি, কেম হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, রাইট? কেম কি আমাদের ভার্ব। আর এই যে এক্সটেনশন, এইটা তুমি বসাইতে পারবা, এই এক্সটেনশনটা তুমি বসাইতে পারবা। ক্লজ মানে তুমি চাইলে এক্সট্রা জিনিস দিতে পারবা, এটা হচ্ছে আমাদের এক্সটেনশন। তাহলে এইভাবে গঠন করবা। যদি তোমাকে রিলেটিভ ক্লজ দিয়ে আসে তাহলে কি করবা, তুমি হচ্ছে WH ওয়ার্ড সাবজেক্ট অবজেক্ট অনুযায়ী বুঝাই করবা, তারপর ভার্ব, তারপর এক্সটেনশন। তাহলে দ্য বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে ওয়াজ মাই ব্রাদার। তাহলে যেই ছেলেটা গতকাল এখানে আসছিল সে ছিল আমার ভাই। ঠিক আছে, ক্লিয়ার সবাই? বলো তো ভাইকে, আমাদের মোটামুটি রুলস সব শেষ। তাহলে আমরা গত ক্লাসে আর আজকের ক্লাসে কতটুকু আমরা মডিফায়ার বুঝলাম সেটাকে প্র্যাকটিস করে দেখার দরকার আছে কিনা বলতো। আমরা একটু দেখি বিগত বছরের প্রশ্নগুলো আমরা একটু পারি কিনা। হ্যাঁ, খুব বেশি প্রশ্ন সলভ করাবো না, আমরা দুইটা প্রশ্ন সলভ করাবো। চলো এবার সবাই ভাইয়ের সাথে তোমরা কানেক্ট হও। হ্যাঁ, সবাই ভাইয়ের সাথে তোমরা এবার প্রবলেম সলভ করার সাথে মনোযোগ দাও। প্রশ্নগুলো বুঝায় পড়াবো যেন তুমি এই 20টা পড়লে অনেকগুলো প্রবলেম সলভ করতে পারো। দেখো কি বলছে, আর্সেনিক ইজ আ ড্যাশ সাবস্ট্যান্স। ওকে, আচ্ছা, প্রি মডিফাই দ্য নাউন। আমরা বলেছিলাম কিছু কিছু ক্ষেত্রে কাকে মডিফাই করবে এটা বলে দিবে, কিন্তু কি দিয়ে করবে বলবে না, এটা বুদ্ধি দিয়ে করতে হবে। তাহলে কি বলছে দেখো তো, প্রি মডিফাই দ্য নাউন। হ্যাঁ, আচ্ছা, এই নাউনটাকে তোমাকে প্রি মডিফাই করতে বলছে। এখন তোমাদের মনে থাকার কথা ভাইয়া বলছিলাম প্রি মডিফাইয়ের একদম প্রথম ক্লাসে যদি বলা হয় প্রি মডিফাই দ্য নাউন, এর কথা হচ্ছে তোমাকে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, কারণ নাউনকে মডিফাই করে শুধু অ্যাডজেক্টিভ। তাহলে বলো তো, এই যে নাউনটা এখানে আছে, এই নাউনকে তোমাকে প্রি মডিফাই করতে বলছে, তাহলে চোখ বন্ধ করে এখানে কি হবে, এখানে একটা অ্যাডজেক্টিভ হবে। কি হবে? একটা অ্যাডজেক্টিভ। চোখ বন্ধ করে তোমাকে যদি প্রি মডিফাই দ্য নাউন বলে, তার মানে তোমাকে অ্যাডজেক্টিভ বলতে বললে অ্যাডজেক্টিভ দিবা, না বললে অ্যাডজেক্টিভ দিবা। তাহলে আর্সেনিক ইজ আমি বললাম কি, বিষাক্ত। হ্যাঁ, আর্সেনিক অবশ্যই বিষাক্ত জিনিস। পয়জনাস, কেউ এখানে টক্সিক দিতে পারো, শব্দের ভিন্নতা থাকতে পারে। তোমরা টক্সিক দিতে পারো, পয়জনাস দিতে পারো, হার্মফুল দিতে পারো, ক্ষতিকারক দিতে পারো, নো প্রবলেম। ওকে, ইট ইজ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। তাহলে কি বলছে ইন্টেন্সিফায়ার, মনে আছে? ভেরি, তারপর হচ্ছে হাইলি, গ্রেটলি, তাই না? তাহলে ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। এটা মানুষের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। ইট ইজ ভেরি ভেরি, রাইট? কি হবে? ইট ইজ ভেরি। তাহলে আমরা জানি ইন্টেন্সিফায়ার কি, ভেরিটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। এই আর্সেনিক আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। ওকে, তবে কি বলছি দেখো, যে ইউজ আ ডেমনস্ট্রেটিভ। তোমাদের পড়াইছিলাম, অবশ্যই পড়াইছি। ডেমনস্ট্রেটিভ আমাদের কয়টা? 4টা। কি কি বলতো? ডেমনস্ট্রেটিভ হচ্ছে আমাদের দিস, এটি, আর দ্যাট, ওইটা সিঙ্গুলার। হ্যাঁ, এই দুটো কি আমাদের সিঙ্গুলার। আর যদি প্লুরাল হয় তাহলে কি হবে? দেজ, এগুলো। আর যদি হয় দোজ তাহলে কি হবে বলতো? ওইগুলো। ঠিক আছে, এই দুটো কখন? এগুলো হচ্ছে প্লুরাল। ওকে, এবার আসি। তাহলে দিস সাবস্টেন্স, তাহলে এইটা না একটা, সিঙ্গুলার কি হবে? দিস। তাহলে দিস সাবস্টেন্স, তাহলে এই উপাদানটা, দিস সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল। এটা টিউবওয়েলের পানিতে পাওয়া যায়। দেয়ার আর ইউজ কোয়ান্টিফায়ার, মানে সংখ্যা। কোয়ান্টিফায়ার মানে কি বলতো? কোয়ান্টিফায়ার মানে হচ্ছে সংখ্যা জাতীয় কোনো কিছু। আমরা প্রি মডিফায়ার পড়েছি। ওকে, দেয়ার আর সাম হতে পারে, মেনি হতে পারে, মোর হতে পারে, মাছ হতে পারে, আ লট অফ হতে পারে। তাহলে দেয়ার আর ড্যাশ ভিলেজেস ইন পজিটিভ। দুই নাম্বারটা কি বলছে? পজিটিভ। পজিটিভ মানে কি? আওয়ার, ইয়োর, হিজ, হার। ওকে, ড্যাশ কান্ট্রি। তাহলে বলছে আমাদের দেশে এমন অনেক গ্রাম আছে না, আমাদের দেশে অনেক গ্রাম আছে। দেয়ার আর মেনি ভিলেজেস। খেয়াল রাখতে হবে, ভিলেজেস প্লুরাল, তাহলে মেনিটা এখানে যাচ্ছে। দেয়ার আর মেনি ভিলেজেস ইন কাদের দেশে? আমাদের। ইন আওয়ার কান্ট্রি, তাহলে আমাদের দেশে অনেক অনেক গ্রাম রয়েছে, রাইট? ওকে, মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল। আচ্ছা, এটা খুব মজা, এটা ভাইয়া প্রি মডিফায়ার পড়াইছি। ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ। এটা মনে আছে তোমাদের? নাউন অ্যাডজেক্টিভ মানে কি বলতো? একটা নাউনকে আরেকটা নাউন মডিফাই করা। যেমন বলছিলাম না, স্কুল টিচার, ম্যাথ টিচার,
হ্যাঁ, ইউনিভার্সিটি স্টুডেন্ট, তার মানে দুইটাই নাউন হবে, দুইটাই নাউন বসবে, অর্থাৎ একটা নাউন আর একটা নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তাহলে কি হবে মোস্ট অফ আওয়ার, তাহলে এইখানে দেখো এটা কি একটা, এটা নাউন তারপরে আরেকটা নাউন বসাবো, তাহলে কি হবে মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল, মোস্ট অফ আওয়ার ভিলেজ, তাহলে ভিলেজও কি নাউন, পিপলও কি নাউন, তাহলে মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, আমাদের বেশিরভাগ গ্রামের মানুষ টিউবওয়েলে পানি পান করে। অ্যাজ এ রেজাল্ট, ফলে মেনি অফ দ্যাম, তাদের মধ্যে অনেকেই আর সাফারিং ফ্রম আর্সেনিক প্রবলেম, তাহলে তাদের মধ্যে অনেকেই আর্সেনিক সমস্যায় ভুগছে। দিস প্রবলেম ইজ প্রি-মডিফাই দ্য ভার্ব, আচ্ছা এখানে কি বলতো, এইটা হচ্ছে আমাদের ভার্বটা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ভার্ব, তাহলে ভার্বকে প্রি-মডিফাই করতে বলছে, এটা তো আমরা জানি। ভার্বকে প্রি-মডিফাই কে করতে পারবে, অ্যাডভার্ব, তোমাকে বলছিলাম। নাউনকে প্রি-মডিফাই যদি করতে বলে তাহলে চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ বলা থাকুক বা না থাকুক, আর ভার্বকে যদি প্রি-মডিফাই করতে বলে বা পোস্ট-মডিফাই তাহলে চোখ বন্ধ করে কিছু বলা থাকে বা না থাকে অ্যাডভার্ব। তাহলে দিস প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, বলা হচ্ছে এই সমস্যাটা অর্থাৎ এই আর্সেনিকের সমস্যাটা বেশিরভাগ উত্তরবঙ্গে পাওয়া যায়, বেশিরভাগ বা প্রধানত বা স্বাভাবিকভাবে। তাহলে অ্যাডভার্ব কি হবে, দিস প্রবলেম ইজ মেইনলি অথবা প্রাইমারিলি অথবা কমনলি, হ্যাঁ অথবা জেনারেলি, সাধারণত। এই সমস্যাটা সাধারণত পাওয়া যায় আমাদের কোথায়, সাধারণত পাওয়া যায় হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলে। ওকে, তারপর আসি, উই শুড টেক প্রপার মেজার্স পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। তোমাকে কি বলছো বলো তো, আজকে পড়াইছি জাস্ট টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে উই শুড টেক প্রপার মেজার্স, আমাদেরকে যথাযথ পদক্ষেপ নিতে হবে এই সমস্যা বন্ধ করতে, তাই না, টু স্টপ দিস প্রবলেম অথবা টু সলভ দিস প্রবলেম। তাহলে টু সলভ হচ্ছে আমাদের কি ইনফিনিটিভ, টু সলভ হচ্ছে আমাদের কি ইনফিনিটিভ, এক্সট্রা কি দিব দিস প্রবলেম, দিস প্রবলেম। তাহলে এই সমস্যার সমাধান করতে আমাদের যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউব ওয়েলস হ্যাভিং আর্সেনিক, তাহলে আর্সেনিক থাকা টিউবওয়েলগুলোকে সরকার চেষ্টা করছে মার্ক করে দিতে, কি দিয়ে, দেখো কি বলছে, ইউজ আ পার্টিসিপল, পার্টিসিপল মানে যদি শুধু পার্টিসিপল বলা হয়, দেখবা আমরা কিন্তু জানি পার্টিসিপল দুই রকম, প্রেজেন্ট পার্টিসিপল হয়, পাস্ট পার্টিসিপল হয়, পরীক্ষা দুইটা আসে, যদিও পার্টিসিপল তিনটা। তাহলে যদি শুধু পার্টিসিপল বলে তুমি সাধারণত এটাকে প্রেজেন্ট ধরে করবা, হ্যাঁ সাধারণত কি ধরে করবা, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে বলছে, তাহলে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস, সরকার টিউবওয়েলগুলোকে মার্ক করার চেষ্টা করতেছে হ্যাভিং আর্সেনিক, যেগুলো আর্সেনিক আছে কি ড্যাশ রেড কালার্স। তাহলে আমি কি বলবো, তাহলে আমি বলতে পারি যে সাইনিং উইথ রেড কালার্স অথবা মার্কিং উইথ রেড কালার্স, রাইট, হতে পারে না, মার্কিং। তাহলে ভার্বের সাথে আইএনজি লাগবে, প্রেজেন্ট পার্টিসিপল কি ভার্বের সাথে আইএনজি, মার্কিং উইথ রেড কালার। ওকে, আচ্ছা, পিপল শুড বি রিফ্রেইনড ফ্রম, রিফ্রেইন ফ্রম হচ্ছে বিরত থাকা, এই কাজটা না করা, ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ, আচ্ছা কি বলছে দেখো, ডেমনস্ট্রেটিভ, আবার ডেমনস্ট্রেটিভ, রাইট। তাহলে ডেমনস্ট্রেটিভ মানে তো আমরা জানি দিস দ্যাট দিস দোজ, রাইট, এই চারটার। তাহলে খেয়াল রাখতে হবে তোমাকে, যখন এটা যখন প্লুরাল, এই টিউবওয়েলস কিসে আছে বলো তো, প্লুরাল, তাহলে আমি কি নিব, আমি হয় দিস নিব না হয় দোজ নিব, দুইটার যে কোনো একটা মাথায় রাখতে হবে কিন্তু, কারণ তোমার যখন নাউনটা প্লুরাল তোমাকে ডেমনস্ট্রেটিভটা কিন্তু প্লুরাল নিতে হবে। তাহলে তুমি দিতে পারো দিস দিতে পারো অথবা দোজ দিতে পারো, বোথ আর রাইট। তাহলে আমাদের উচিত ওই ধরনের টিউবওয়েলগুলোর পানি পান করা থেকে বিরত থাকা, আদারওয়াইজ দে উইল সাফার ফ্রম আর্সেনিকোসিস, মানে তা না হলে মানুষ এই ধরনের সমস্যায় আর্সেনিকোসিস সমস্যায় ভুগবে। ঠিক আছে, ওকে ভাইকে জানাও তো তোমাদের 10টায় কয়টা উত্তর সঠিক হলো, এখানে 10টা উত্তরের মধ্যে তোমরা কয়টা পারছো, হ্যাঁ তোমরা কয়টা প্রশ্ন উত্তর পারলা, এইটা ভাইকে একটু জানাও। ঠিক আছে, আর এইটা থাকবে তোমাদের জন্য আজকে হোমওয়ার্ক, ঠিক আছে, তোমরা সবাই একটু নোট করে রাখো, রাজশাহী বোর্ড 2019 এটা সবাই হোমওয়ার্ক করবা, আমাদের এসিপি গ্রুপের মধ্যে তোমরা এটার হোমওয়ার্কটা জমা দিবা সবাই, ঠিক আছে। তোমরা ভাইয়ার আগামীকাল তোমাদের সাথে ক্লাস আছে, তোমরা এটা হোমওয়ার্ক জমা দিবা সবাই, সবাই এটা হোমওয়ার্ক জমা দিবা, ঠিক আছে। নয়টা হয়েছে, কারো কারো বলতেছে 10টাই হয়েছে, গুড ফাইন।
তাহলে দেখো তোমরা ফ্রি ক্লাসে 10-এ 10 পেয়ে ফেলতেছো। তার মানে যদি তুমি ভাইয়ার কাছে ইংলিশ পড়ো, তাহলে তোমাকে আর কোথাও ইংলিশ নিয়ে কোনো প্যারা খাইতে হবে না, কোনোভাবেই তোমাকে আর কোনো ধরনের চিন্তা করতে হবে না। সো একটাই সলিউশন ইংলিশের জন্য, এসিপি। আর যদি তুমি ইংলিশ কোর্স করো, অবশ্যই তোমরা ইংলিশ ইনার কোর্স তোমাদের জন্য আছে। সো যারা যে ইংলিশে একদম খুব গোছানো প্রস্তুতি চাও, ইংলিশ ইনার 4.0 ইজ ফর ইউ। ঠিক আছে, তাহলে তোমাদের এই টপিকের এক্সাম হবে আগামীকাল 12ই জানুয়ারি, সানডে মানে রবিবার, কালকে সন্ধ্যা 6টায়। ঠিক আছে, আগামীকাল সন্ধ্যা 6টায় তোমরা এই টপিকের এক্সাম দিবা। ওকে, আর টপ 3 জন যারা থাকবা, হ্যাঁ তোমরা টপ 3 জন যারা থাকবা, তোমাদের 3 জনের জন্য থাকবে হচ্ছে টপ 3 জনের জন্য আমাদের টি শার্ট এবং এসিপির ডায়েরি। এই 2টা টি শার্ট কিন্তু এই একটা টি শার্ট এবং একটা করে ডায়েরি, যেই টপ 3 জন থাকবা তোমাদের বাসায় পৌঁছে যাবে। হ্যাঁ ঠিক আছে, ওকে তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভাইয়ের জন্য দোয়া করো। ঠিক আছে, সবাই পড়াশোনা করো এবং 14 তারিখের জন্য সবাই অপেক্ষা করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানেই বিদায় জানাচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।